সহযোগে প্রতিষ্ঠা করুন কিভাবে সেলফ এফিকেসি এবং অ্যাংজাইটি একে অপরকে প্রভাবিত করে। স্বকার্যকারিতা ও উদ্বেগ শিক্ষার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। প্রায়শই এরা একে অপরকে চক্রাকারে প্রভাবিত করে। তারা কিভাবে একে অপরের ওপর প্রভাব বিস্তার করে তা এখানে তুলে ধরা হলো। স্বকার্যকারিতা, সেলফ এফিকেসি। স্বকার্যকারিতা একটি নির্দিষ্ট বিষয় বা প্রেক্ষাপটে সফলভাবে কাজগুলি সম্পন্ন করার বা লক্ষ্য অর্জনের দক্ষতার উপর একজন শিক্ষার্থীর বিশ্বাসকে বোঝায়। উচ্চতর স্বকার্যকারিতা সাধারণত বৃহত্তর প্রেরণা, অধ্যবসায় এবং একাডেমিক সাফল্যের দিকে পরিচালিত করে। উদ্বেগ বিশেষ করে একাডেমিক উদ্বেগ স্কুলের কাজ, পরীক্ষা বা কর্মক্ষমতা সম্পর্কিত স্নায়বিক দুর্বলতা, ভয় বা উদ্বেগের অনুভূতি বোঝায়। উচ্চমাত্রার দুশ্চিন্তা একজন শিক্ষার্থীর মনোযোগ কেন্দ্রীভূত করার, তথ্য প্রক্রিয়াকরণ বা স্কুলে ভালো পারফর্ম করার ক্ষমতাকে ব্যাহত করতে পারে। শিক্ষাক্ষেত্রে উভয়ের পারস্পরিক প্রভাব আলোচনা করো। স্বকার্যকারিতা এবং উদ্বেগ একে অপরকে ঘনিষ্ঠভাবে প্রভাবিত করে। নিচে এই দুইয়ের পারস্পরিক প্রভাব বর্ণিত হলো। স্বকার্যকারিতা উদ্বেগ বাড়ায়। কম স্বকার্যকারিতা উদ্বেগ বাড়ায়। যখন ছাত্রদের স্বকার্যকারিতা কম থাকে তখন তারা একাডেমিক কাজে সফল হওয়ার ক্ষমতা নিয়ে সন্দেহ পোষণ করে। এই আত্মবিশ্বাসের অভাব উদ্বেগ বাড়াতে পারে, বিশেষ করে পরীক্ষার মতো উচ্চচাপের পরিস্থিতিতে। উদাহরণ, যে শিক্ষার্থী বিশ্বাস করে যে তারা গণিতে খারাপ, সে গণিত পরীক্ষার আগে তীব্র উদ্বেগ অনুভব করতে পারে। এই উদ্বেগ তাদের গণিত পরীক্ষার ওপর বিরূপ প্রভাব বিস্তার করে এবং পরীক্ষার ফল আশানুরূপ হওয়া সম্ভাবনা কমে যায়। অর্থাৎ বাড়তি উদ্বেগ তাদের ব্যর্থতার সম্ভাবনা বাড়িয়ে তোলে। উচ্চ উদ্বেগ স্বকার্যকারিতা হ্রাস করে। যখন শিক্ষার্থীরা উচ্চমাত্রার উদ্বেগ অনুভব করে তখন এটি বিভ্রান্তি, মানসিক অবরোধ বা অমূলক ভয় সৃষ্টি করে, ফলে শিক্ষার্থীদের কর্মক্ষমতা নষ্ট করতে পারে। অর্থাৎ অতিরিক্ত উদ্বেগ ও উৎকণ্ঠার কারণে শিক্ষার্থীদের দক্ষতা পরিপূর্ণ রূপে প্রকাশিত হতে পারে না, ফলে নির্ধারিত কাজে আশানুরূপ ফল অর্জন করা সম্ভব হয় না। উদাহরণ, পরীক্ষা চলাকালীন শিক্ষার্থী যদি উদ্বেগে থাকে যে তার প্রস্তুতি ভালো হয়নি, তবে সে হয়তো উত্তরের অনেক পয়েন্ট ভুলে যেতে পারে, ফলে তার আত্মবিশ্বাস কমে যায় এবং পরীক্ষা হলে দেখা যায় সে তার সর্বোত্তম প্রচেষ্টা প্রদান করতে পারে না। এইভাবে অতিরিক্ত উদ্বেগের কারণে শিক্ষার্থীর পরীক্ষার হলে দক্ষতা বাধাপ্রাপ্ত হয় এবং পরিপূর্ণ ফলাফল লাভের ব্যর্থ হয়। উচ্চ স্বকার্যকারিতা উদ্বেগ কমায়। উচ্চ স্বকার্যকারিতা যে সকল শিক্ষার্থীর মধ্যে থাকে তারা অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং শুধুমাত্র পরীক্ষার ক্ষেত্রে নয়, জীবনের প্রতিটি মুহূর্তে তারা আত্মবিশ্বাসের সঙ্গে অগ্রসর হতে পারে এবং পরে জীবনের জটিলতা অনেক পরিমাণে কমে যায়। উদাহরণ, একজন ছাত্র যার মধ্যে উচ্চ স্বকার্যকারিতা রয়েছে সে এতটাই আত্মবিশ্বাসী হয়ে ওঠে যে পরীক্ষা ভালো দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। এই আত্মবিশ্বাস তার মধ্যে মানসিক চাপ ও উদ্বেগ কমিয়ে দেয়, ফলে পরীক্ষায় পারফরম্যান্স অনেক ভালো হয়। সৃজনশীল শিক্ষার্থী কিভাবে চিহ্নিত করবেন? সৃজনশীলতার 4টি প্রাথমিক বৈশিষ্ট্য লিখুন। অথবা সৃজনশীল শিক্ষার্থীদের কিভাবে শনাক্ত করবেন? সৃজনশীল ব্যক্তির যে কোনো 5টি বৈশিষ্ট্য উল্লেখ করুন। আধুনিক মনোবিজ্ঞানের অন্যতম একটি চর্চিত বিষয় হলো সৃজনশীলতা। যে ব্যক্তি জীবনের যে কোনো পরিস্থিতিতে এমন কোনো কর্ম সম্পাদন করে যার মধ্যে অভিনবত্ব প্রকাশ পায় তাকে সৃজনশীল ব্যক্তি বলা হয়। সৃজনশীল ব্যক্তি তথা শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে যা তাদের সাধারণ শিক্ষার্থীদের থেকে পৃথক করে। এই বৈশিষ্ট্যগুলির দ্বারা সৃজনশীল শিক্ষার্থীদের শনাক্ত করা যেতে পারে। বচন ক্ষমতা ও চিন্তনের সাবলীলতা। সৃজনশীল শিক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বাচনভঙ্গি ও চিন্তনের সাবলীলতা। অর্থাৎ সৃজনশীল শিক্ষার্থীদের মধ্যে বাচন ক্ষমতা ও চিন্তনে সাবলীলতা লক্ষ্য করা যায়। 2. বহুবিধ কর্মচিন্তা।
সৃজনশীল শিক্ষার্থীরা একই সময়ে বহুবিধ কর্মচিন্তা নিয়ে তৎপর থাকতে পারে, যা সাধারণ শিক্ষার্থীরা পারে না, অর্থাৎ বহুবিধ কর্মচিন্তা সৃজনশীলতার একটি অন্যতম বৈশিষ্ট্য। 3. কৌতূহল প্রবণতা। সৃজনশীল শিক্ষার্থীদের মধ্যে নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে কৌতূহলের মাত্রা থাকে অপরিসীম, অর্থাৎ এদের মধ্যে নির্দিষ্ট বিষয়ের প্রতি বিশেষভাবে কৌতূহল লক্ষ্য করা যায়। মৌলিকতা বা নিজস্বতা। সৃজনশীল শিক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এরা যখন কোনো কাজ করে, সে যে কাজই হোক না কেন, সেই কাজের মধ্যে মৌলিকতা বা নিজস্বতার ছাপ রাখে, অর্থাৎ এরা কোনো কাজকেই হুবহু অনুকরণ করে না। নমনীয়তা। সৃজনশীল শিক্ষার্থীদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো নমনীয়তা, অর্থাৎ সৃজনশীল শিক্ষার্থীদের চিন্তাভাবনা পূর্ব নির্দিষ্ট ছকে বাঁধা কোনো পথে চলে না। রচনাধর্মী প্রশ্ন অথবা সংক্ষিপ্ত প্রশ্নেও এটি থাকতে পারে। মনোযোগের নির্ধারক বা শর্তাবলী সম্পর্কে আলোচনা করুন। মনোযোগের নির্ধারকগুলিকে আমরা দুভাগে ভাগ করতে পারি: অভ্যন্তরীণ বা ব্যক্তি সাপেক্ষ এবং বাহ্যিক বা ব্যক্তি নিরপেক্ষ। বাহ্যিক বা ব্যক্তি নিরপেক্ষ, যে ব্যক্তি মনোযোগ দিচ্ছেন তার কোনো বৈশিষ্ট্যের কথা এখানে বিবেচ্য নয়। এখানে বিবেচ্য হলো যে বিষয় বা উদ্দীপকের প্রতি মনোযোগ দেওয়া হচ্ছে, সেই উদ্দীপকের বৈশিষ্ট্যকেই বলা হচ্ছে বাহ্যিক বা ব্যক্তি নিরপেক্ষ শর্ত। সেগুলি হলো তীব্রতা। উদ্দীপকের তীব্রতার কারণে মনোযোগ আকর্ষণ বেশি হয়, যেমন তীব্র আলো বা উচ্চ শব্দ সহজেই আমাদের মনোযোগ আকর্ষণ করে। বিস্তৃতি। বড় জিনিস আমাদের মনোযোগ সহজেই আকর্ষণ করে। পুনরাবৃত্তি। উদ্দীপকের বারবার উপস্থিতি আমাদের মনোযোগ আকর্ষণ করে, যেমন দরজায় একটা টোকা মনোযোগ আকর্ষণ করতে পারে না, কিন্তু বারে বারে টোকা দিলে মনোযোগ সেদিকে যাবে। পরিবর্তন। হঠাৎ কোনো পরিবর্তন সহজেই মনোযোগ আকর্ষণ করে। একটি ক্লাসে সবাই স্কুল ইউনিফর্ম পরে এসেছে, একজন মাত্র পরেনি, তার দিকে সহজে মনোযোগ যাবে। নতুনত্ব। কোনো বিষয়ের নতুনত্ব বা অভিনবত্ব থাকলে সহজেই সেদিকে আমরা মনোযোগ দিতে থাকি। বিপরীতধর্মিতার জন্য মনোযোগ আকর্ষিত হয়, যেমন সমস্ত স্বাভাবিক লেখার মধ্যে মোটা হরফে লেখা আমাদের দৃষ্টি আকর্ষণ করে। অভ্যন্তরীণ বা ব্যক্তি সাপেক্ষ। ব্যক্তির কিছু নিজস্ব বৈশিষ্ট্য ও মনোযোগের নির্ধারক হিসেবে কাজ করে, যেমন প্রবৃত্তির জন্য আমরা অনেক সময় কোনো বস্তুর প্রতি মনোযোগ দিই, যেমন খিদে পেলে খাবারের দিকে মনোযোগ যায়, এটিকে আরোপিত মনোযোগ বলে। প্রক্ষোভ বা সেন্টিমেন্ট ও মনোপ্রকৃতি, এগুলি হলো স্বতঃস্ফূর্ত মনোযোগ সৃষ্টিকারী নির্ধারক। অনুরাগ বা আগ্রহ। কোনো বিষয়ের প্রতি আমাদের আগ্রহ থাকলে সেটিকে আমরা সহজেই মনোযোগ দিই। যার খেলার প্রতি আগ্রহ আছে সে টিভিতে চ্যানেল ঘোরাতে ঘোরাতে খেলার চ্যানেল পেলেই আকৃষ্ট হয়, বা খবরের কাগজে খেলার খবর আগে মনোযোগ আকর্ষণ করে। মনস্থির। কোনো ব্যক্তি যদি পূর্বেই মনস্থির করে, অর্থাৎ মনে মনে ঠিক করে নেয় সে মনোযোগ দেবে, তবে মনোযোগের তীব্রতা বৃদ্ধি পায়। যেমন কেউ বলে আজকে আর্জেন্টিনা ফ্রান্স খেলা আছে, মনোযোগ দিয়ে দেখব, এক্ষেত্রে মনোযোগ দেবার প্রবণতা বাড়বে। বুদ্ধির বাচনিক অভিক্ষাগুলি সম্পর্কে লিখুন, অথবা ভাষাগত বুদ্ধির অভিক্ষার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। ভাষাগত অভিক্ষা পদের প্রয়োগের মাধ্যমে অভিক্ষার্থীর বুদ্ধি পরিমাপ করা হয়। ভাষাগত বুদ্ধি পরিমাপক অভিক্ষার উদাহরণ হলো স্ট্যানফোর্ড সংস্করণ, বিনে সাইমন অভিক্ষা, আর্মি আলফা অভিক্ষা ইত্যাদি। এখানে স্ট্যানফোর্ড সংস্করণ অভিক্ষাটি উল্লেখ করা হলো। স্ট্যানফোর্ড সংস্করণ 1916। অধ্যাপক টারম্যান অথবা বিনে সাইমন বুদ্ধি অভিক্ষার সংস্করণে এই ভাষাগত অভিজ্ঞাটি রচনা করেন। এখানে 3 বছর থেকে 14 বছর স্বাভাবিক প্রাপ্তবয়স্ক ধরা হয় পর্যন্ত ব্যক্তির বুদ্ধি পরিমাপের জন্য মোট 90টি অভিক্ষাপদ নেওয়া হয়। অভিক্ষাটিতে বিভিন্ন বয়সের ব্যক্তিকে 3টি শ্রেণীতে ভাগ করে প্রত্যেক শ্রেণীর জন্য নির্দিষ্ট সংখ্যক অভিক্ষাপদ বা প্রশ্ন সংখ্যা নির্ধারিত করা হয়। যেমন 3 থেকে 10 বছরের সকল ব্যক্তির জন্য প্রশ্ন সংখ্যা 6টি করে প্রত্যেক
শ্রেণীর জন্য প্রশ্ন সংখ্যা অনুযায়ী স্কোরও নির্ধারিত থাকে। যেমন 3 থেকে 10 বছরের মধ্যে নির্ধারিত শ্রেণীর প্রশ্ন সংখ্যা অনুযায়ী স্কোর প্রতি প্রশ্নের উত্তরে 2 মাস করে এবং সকল শ্রেণীর জন্যই কিছু বিকল্প প্রশ্ন থাকে। বুদ্ধির পরিমাপের এই অভিক্ষায় যে বয়সের ব্যক্তির বুদ্ধির পরিমাপ করা হবে তার সে বয়সের থেকে কিছুটা পূর্বের বয়সের জন্য তৈরি অভিক্ষা প্রথমে তার উপর প্রয়োগ করা হয়। সেখানে সে সব উত্তর করতে পারে। ধরা যাক 8 বছরের কোনো শিশুর বুদ্ধি পরিমাপ করা হবে, তাকে 4 বছর বয়সের জন্য তৈরি অভিক্ষাপদ দেওয়া হলো এবং সে সব কটা উত্তর পারল। শিশুর মানসিক পরিণমন বা বুদ্ধির এই স্তরকে ব্যাসাল এজ বা ভূমি বয়স বলা হয়। তাহলে 8 বছরের শিশু যদি 4 বছরের বয়সের জন্য প্রস্তুত বুদ্ধি অভিক্ষার সব উত্তর করতে সক্ষম হয়, সেক্ষেত্রে শিশুটির ভূমি বয়স হবে 4 বছর। এরপর তাকে 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর ইত্যাদি বয়সের জন্য তৈরি অভিক্ষাপদের উত্তর করতে বলা হয়। ধরা যাক শিশুটি 5 বছরের যে কটি উত্তর করেছে তার স্কোর হয়েছে 10 মাস। 6টি প্রশ্নের উত্তরের মধ্যে 5টি পেরেছে, 5 × 2 = 10 মাস। 6 বছরের প্রশ্নের উত্তরের ভিত্তিতে স্কোর হয়েছে 8 মাস। 6টির মধ্যে 4টি পেরেছে, 4 × 2 = 8 মাস। 7 বছরের জন্য অভিক্ষার স্কোর হয়েছে 2 মাস। একইভাবে 8 বছরের জন্য তৈরি অভিক্ষার স্কোর হয়েছে 0 মাস। অতএব শিশুটির মানসিক বয়স হলো 4 বছর যোগ 10 মাস যোগ 8 মাস যোগ 2 মাস যোগ 0 মাস = 5 বছর 8 মাস। এভাবে মানসিক বয়স বের করার পর শিশুটির বা ব্যক্তির বুদ্ধাঙ্ক পরিমাপ করা হবে মানসিক বয়স ও সাধারণ বয়সের অনুপাত থেকে। অর্থাৎ বুদ্ধাঙ্ক বা IQ = মানসিক বয়স অথবা MA / সাধারণ বয়স অথবা CA × 100।